একটু লেট হয়ে গেল আজকে, কারণ আজকে আমার ইউটিউবে শ্রেয়া সেনগুপ্ত আচার্য ব্লগস আমি 3টে স্টোরি শেয়ার করেছিলাম, আর 3টে স্টোরি শেয়ার করতে আমার অনেকটা টাইম চলে গেছে। ফার্স্ট যে স্টোরিটা ছিল সেটা হচ্ছে একজন তান্ত্রিকের অভিজ্ঞতা। তোমরা অনেকেই তান্ত্রিকের গল্প শুনতে ভালোবাসো, তো মহিম মামা বলে একজন বেশ বাঁকুড়ার স্বনামধন্য তান্ত্রিক আছেন, উনি কামাখ্যা সিদ্ধ। তো উনার গ্রামের একটি ঘটনা, যেটা একটা জলপিশাচের ঘটনা, সেটা শেয়ার করেছি। তার সাথে আর একটা ঘটনা আমি শেয়ার করেছি, সেটা একটা হোটেলে 3টে কাপেলের সাথে ঘটা খুব অদ্ভুত একটা অভিজ্ঞতা। আর আরেকজন মানে বাড়ি দেখতে গেছিল, মানে তার একটা নতুন ফ্ল্যাট কেনার জন্য সে বেশ কিছু বাড়ি দেখতে গেছিল। তো সেখানে দুটো বাড়ি দেখতে গিয়ে তার অদ্ভুত অদ্ভুত কিছু এক্সপিরিয়েন্স হয়। তো সেই সমস্ত নানান ধরনের অলৌকিক ঘটনা সেটাকে বর্ণনা দিয়ে এক্সপ্লেইন করে বলতে বলতে অনেকটা সময় চলে গেছে, তো সেই জন্য একটু দেরিও হয়ে গেছে। বাট আজকে এখানে ফেসবুকে তোমাদের জন্য আবারও স্টক করে নিয়ে এসেছি আরো কিছু ভূতের গল্প, এবং আজকে কিন্তু আমি শুধু মানুষ ভূতের গল্প বলবো না, আজকে আমি গো ভূতের গল্প বলবো। তো গো ভূত মানে তো আমরা অনেকে জানি, আর যারা জানো না তারা আজকে নতুন ভাবে পরিচিত হয়ে যাবে গো ভূতের সাথে। চলো তোমাদেরকে আজকে গল্প বলবো গোমোয়া বা গোভূত, তোমরা নিশ্চয়ই হয়তো নাম শুনে থাকবে, আজকে সেই গল্পটা তোমাদেরকে বলবো, ঠিক আছে? আচ্ছা, সবাই আস্তে আস্তে জয়েন করো। গার্গী চক্রবর্তী লিখছে, কেমন আছো দিদি ভাই? বেশ ভালোই আছি। মার বাড়িতে আসলে আর কি ভালো না থেকে পারা যায়, এমনি ভালো হয়ে যায়, সব দিক থেকে মন ভালো হয়ে যায়। ঠিক আছে, লাইভটা স্টার্ট করার আগে চটপট তোমাদের সাথে শেয়ার করব বেশ কিছু সানগ্লাসের কালেকশন। এগুলো আমাকে আজকে পাঠিয়েছে ইন্দ্রাণী দি। প্রথম দেখায় আমার ছেলেরটা। আচ্ছা, একটা কথা বারবার বলবো, মানে আমি এটা ইউটিউবেও বলেছি যে আমরা অনেক সময় ছোট বাচ্চাদের ক্ষেত্রে খুব একটা কোয়ালিটির দিকে যাই না। আমরা ভাবি যে ঠিক আছে ছোট বাচ্চা দুদিন পরবে, ভেঙে ফেলবে, ওদেরকে আমরা নন ব্র্যান্ডেড সানগ্লাস অনেক সময় দিয়ে দিই, ওই যেগুলো হয়তো তোমার 20-30 টাকাতেও পাওয়া যায়, হয়তো এমনি স্ট্রিট সাইড যে এমনি ছোট ছোট তোমার ঘর মানে সরি দোকানগুলো থাকে। তো এটা কিন্তু ভীষণভাবেই আনহাইজেনিক এবং সেটা কিন্তু খুব ভুল। বাচ্চাদের চোখে কিন্তু ওগুলো খুব এফেক্ট করে, এবং আরো মানে ছোটদের ব্যাপারে আমাদের সতর্ক হতে হবে। তাদেরকে মানে আমরা নিজেরা যদি পড়েও নি কম দামি জিনিস, কিন্তু ছোটদের বেলায় কিন্তু আমাদেরকে কোয়ালিটিটা ডেফিনেটলি মেনটেন করা উচিত। তাই খেলার ছলেও বাচ্চাদেরকে ওই একদমই মানে খুব মানে একদম লো কোয়ালিটির সানগ্লাসেস একদম ইউজ করতে দেওয়া উচিত নয়, তাতে কিন্তু ওদের চোখের ওপর ভীষণ এফেক্ট করে এবং অনেক সময় চোখে পাওয়ারও চলে আসে। তো সেই জন্যেই ইন্দ্রাণীদের কাছে একদম ব্র্যান্ডেড বেস্ট কোয়ালিটি প্রোডাক্টস আছে বাচ্চাদের জন্য। বা সামনে একদম তোমার উইন্টার সিজন আসছে, তো বাচ্চাদের নিশ্চয়ই অনেক প্ল্যান আছে, তাদেরকে পিকনিক নিয়ে যেতে হবে, তাদেরকে চিড়িয়াখানায় নিয়ে যেতে হবে, অনেকে ট্যুর প্ল্যান করছো, বিয়ে বাড়ি আছে। এখন এইটা এমন একটা জিনিস, এটা কিন্তু ম্যান্ডেটরি হয়ে যাচ্ছে দিন দিন, যা রোদের খেলা শুরু হয়েছে। যারা পাহাড়ে ঘুরতে যাচ্ছ, সব সময় বাচ্চা বড় সকলের জন্য সানগ্লাসটা ভীষণ একটা এসেনশিয়াল হয়ে পড়েছে। তো সেই কারণে ছোট বাচ্চাদের থেকে শুরু করে বড়দের পর্যন্ত প্রচুর প্রচুর কালেকশন কিন্তু ইন্দ্রাণীদের কাছে রয়েছে। এটা যাচ্ছে ইভানের। এবার দেখাবো হচ্ছে এটা নিকোর। এটা এতটাই প্রিটি, এটা যদি আমাকে দিয়ে দিত আমি এটা খুব খুশি হয়ে পড়তাম। যাই হোক, আমাকে এটা দেয়নি, এটা দিয়েছে নিকোকে ইন্দ্রাণীদি। এটা এরকম যদি পাওয়া যায় আমি একটা নিজের জন্য কিনতে চাই, এটা আমার এতটাই পছন্দ হয়েছে। দিস ইজ সো বিউটিফুল, মানে কি বলবো, এর থেকে কিউট কিছু হতে পারে না। আই জাস্ট লাভ ইট। এবং আমি সবাইকে বলবো, আমি জানি আমার প্রোফাইলে প্রচুর বাচ্চা বাচ্চা মেয়েদের মায়েরা রয়েছে, তাদের সবাইকে বলবো যে যাদের ছোট বেবি আছে না, বাড়িতে ছোট বাচ্চা মেয়ে আছে, তাদের একদম এটা একটা মাস্ট বাই প্রোডাক্ট। ওর কাছে এরকম বাচ্চা মেয়েদের ভীষণ মিষ্টি মিষ্টি সানগ্লাসের কালেকশন আছে, তো তোমরা এইগুলো কিন্তু একবার পারচেস করতে পারো। দিস ইজ সো কিউট, আমার খুব ভালো লেগেছে এটা। আর আরেকটা দেখাবো, এটা অবশ্যই আমার, এর কেজিংটা খুব সুন্দর। তো আমার এরকম ভালো বক্সিং করা থাকলে এমনি কোনো প্রোডাক্ট খুব ভালো লাগে। তার সাথে তো এটা অবশ্যই ভীষণ সুন্দর একটা স্মার্ট মফ কালারের আছে এটা। এই সানগ্লাসটা পরে আমাকে কেমন লাগছে তোমরা প্লিজ একটু কমেন্ট করো, আর আমি একটু ন্যাকামি করি, এটা পরে ফেলি। দাঁড়াও এক সেকেন্ড। সো হাউ লুকিং, একটু প্লিজ সবাই কমেন্ট করে আমাকে জানাও যে আমাকে সানগ্লাসটা পরে এক্স্যাক্টলি কেমন লাগছে। সুন্দর তো ডেফিনেটলি লাগছে, আর থ্যাংক ইউ ইন্দ্রাণীদি, তোমার চয়েসটা ডেফিনেটলি কতটা মানে ইন্দ্রাণীদি দেখো আমাকে আমার ফেসটা দেখে কিন্তু আমাকে এটা রেকমেন্ড মানে উনি নিজে থেকেই পাঠিয়েছেন, আমি কিন্তু সিলেক্ট করিনি। ইন্দ্রাণীদি বললে আমার তোকে দেখে মনে হয়েছে যে তোর এটা পড়লে তোকে ভালো লাগবে, তো সেই জন্য পাঠিয়ে দিয়েছে। তো কেমন লাগছে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আর এইরকম সুন্দর কোয়ালিটি প্রোডাক্ট ইন্দ্রাণীদের কাছে স্টার্ট হচ্ছে 250 থেকে, মানে বাচ্চাদেরগুলো ধরো
পারো, ওই রকম 250 থেকে এই রেঞ্জে স্টার্ট হচ্ছে। 500 মানে একদম বাজেট ফ্রেন্ডলি রেঞ্জে একদম এক্সেলেন্ট কোয়ালিটি সানগ্লাসেস তোমরা ওর কাছে অ্যাভেলেবল পাবে, এবং তার ওপরেও পাবে, কিন্তু 250 থেকে 500 আমি একটা রিজনেবল প্রাইস বললাম, একদম সুন্দর সুন্দর ভালো ভালো কোয়ালিটির ব্র্যান্ডেড প্রোডাক্টস ওর কাছে পেয়ে যাবে। 7595818336 7595818336 এই নাম্বারে তোমরা ইন্দ্রাণীদিকে যোগাযোগ করতে পারো। এই কে কে কমেন্ট করছে না রে, কমেন্ট কর, কি লিখছে বলতো? আচ্ছা লিখছে যে সে কি লাগছে সানগ্লাসটাই, লিখছে দেবদত্ত দেবরয় চক্রবর্তী। ও মাই গড, থ্যাংক ইউ সো সো মাচ। ওকে, তো আমি বললাম না একটা কথা, যে যারা আমাকে অনলাইন প্ল্যাটফর্মে লেখে, ইস এই মেয়েটা কি ন্যাকা, এত ন্যাকামো সহ্য হয় না, আমি যদি সত্যি সত্যি একামি করতে কোনোদিন শুরু করে দিই তোরা মাঠে মারা যাবি, ঠিক আছে? একবার শুভেন্দুকে গিয়ে খালি জিজ্ঞাসা করে দেখ শ্রেয়া কি, সারাদিন সে আমায় নিয়ে অস্থির হয়ে পড়ছে, ঠিক আছে? যাই হোক, তো ইন্দ্রাণীদের কাছে এরকম তোমরা প্রচুর ব্র্যান্ডেড কালেকশন পেয়ে যাবে, সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবে। 7595818336 নাম্বারে তোমরা যাও আর কালেক্ট করে নাও, কারণ এটা এখন সবকিছু মানে এখন সবকিছু স্টাইলিং এর জন্য। ধরো এই বিয়ে বাড়িতে আমি বলছি, দেখবে হালদি মানে ওপরে খোলা ছাদে হয় অনুষ্ঠানটা, এবং তখন যথেষ্ট রোদ থাকে। হালদিতে এখন এটা ট্রেন্ড চলছে যে সানগ্লাস সবাই ইউজ করে। তো বিয়ে বাড়ি থেকে স্টার্ট করে ঘুরতে যাওয়া, পিকনিক করা, সবকিছুর জন্য একদম মাস্ট বাই একটা প্রোডাক্ট। অনেকেই থাকে যে ফ্যাশনেবল একটু চেঞ্জ করে করে সানগ্লাস ইউজ করতে ভালোবাসো, খুব বেশি বাজেটের নয়, ঠিক আছে, একটা রিজনেবল প্রাইসে যদি হয় দু একটা কিনে রাখলাম, ড্রেসের সাথে ম্যাচ করে করে পরলাম, তো তার জন্য একদম পারফেক্ট চয়েস হবে। আর যাদের বেবি গার্লস আসে, প্লিজ প্লিজ এটা একটা মাস্ট বাই প্রোডাক্ট, প্লিজ যাদের যাদের ছোট ছোট পুচকি পুচকি বেবি গার্ল আছে তারা প্লিজ এটা পারচেস করো। ইস এরকম আমার কেন নেই, এটা আমার একটা চাই, এটা যে কি সুন্দর, আমার সব থেকে পছন্দ এটাই হয়েছে। এটা মিকোরও ভীষণ পছন্দ হয়েছে, ইনফ্যাক্ট মিকো দেখে খুব এক্সাইটেড ছিল। আর সব থেকে বড় কথা হচ্ছে আমার ছেলের এটা খুব পছন্দ হয়েছে। আমার ছেলে বলছে হ্যাঁ আন্টি ওরটা এরকম মিকি মাউস দেয়া পাঠিয়েছে, আমারটা কেন এরকম সিম্পল পাঠিয়েছে। আমি তখন ওকে বুঝিয়ে বললাম যে তুই কি মেয়ে, তুই কেন এটা পড়বি, হ্যাঁ ছেলেদের মতো পড়বে, ছেলেরা কিরকম মিকি মাউস বোট ও দেওয়া পড়ে নাকি, দুধ ওরকম তোকে বললে কেমন লাগবে। তো তারপরে ও এটা নিয়ে কনভিন্সড হয়ে গেছে, দিয়ে বলে আমাকে তো দেখতে ভালোই লাগছে, এটা রেড হলে আমাকে স্পাইডারম্যানের মতো লাগতো। আমি ঠিক আছে এটা পরেও তোকে খুব সুন্দর লাগছে, অ্যান্ড নাও হি ইজ ফাইন আর কি। ওরও ইভেন্ট খুব পছন্দ হয়েছিল মিকোরটা। আচ্ছা, কালা চশমা জচতা হে গোড়ে মুখের ওপর, কি লিখেছে আমি বুঝতে পারছি না। আচ্ছা, ওয়াও লুকিং নাইস, থ্যাংক ইউ। আচ্ছা শ্রেয়া ঘোষাল কি লিখলো, প্রিভিয়াস রেকর্ডেড গল্পগুলো শুনছি, খুব ভালো, আমি তোমার লাইভ খুব ভালো লাগছে। ওকে থ্যাংক ইউ। আচ্ছা আর রাত করছি না, কারণ অলরেডি আমার ইউটিউবের লাইভটা অনেক লেন্দি হয়ে গেছে, অনেকটা টাইমও চলে গেছে। তো এবার আমি স্টার্ট করবো এখানে আমার ফার্স্ট স্টোরিটা। এখন যে গল্পটা আমি বলবো এটা ঠিক গোভূতের গল্প নয়, হ্যাঁ নেক্সট আমি যেটা বলবো সেটা একদম পিওর গোভূতের গল্প। এটা একটু অন্য রকমের, একদম একটা পুরনো গ্রাম বাংলার গল্প, যেটা আমরা ভীষণভাবে এনজয় করতে পারি। এই গল্পটা আজ থেকে বেশ অনেক বছর আগের ঘটনা, কারণ এটা হচ্ছে সোহম ঘোষ আমাকে পাঠিয়েছে, সোহম ঘোষের দাদুর ঘটনা। এবং গাংনাপুর স্টেশনের কাছে শ্রীধরপুর বলে কোন একটি গ্রাম আছে, সেই গ্রামে ওদের বাড়ি, ওরা এদেশীয়। ওর দাদুর সময় ওদের প্রচুর, মানে এখনো আছে শ্রীধরপুর গ্রামে ওদের প্রচুর জমি জমা, মাঠ ঘাট, মানে মোষ মানে প্রতিপালন করে ওরা আর কি, গরু মোষ ভর্তি আর কি, বুঝতে পারছো তো। তো এইবার দাদু কি করতেন, ওনার একজন শালাবাবু ছিলেন যার নাম হচ্ছে বলাই। তো দাদুর শখ হয়েছিল যে উনি মাঝে মাঝে মোষ চড়াতে মাঠে যাবেন। এবার একটু বেলা বেড়ে গেলে রাখালরা চলে আসে, তাছাড়াও তখন মোষগুলোকে তোমার মাঠের কাজে লাগাতে হয়, সেই কারণে তখন তো আর ওগুলো অ্যাভেলেবেল থাকে না। তো দাদু কি করলেন, বলাইকে বললেন আমরা প্রত্যেকদিন ভোরবেলা উঠবো, এবং তখনও রাখালরা আসার আগেই ওদের ওখানে একটা পতিত জমি আছে, তো সেখানে আমরা মোষ চড়াতে যাবো। বেশ, তো দাদুর কয়েকদিন যাবত এই অভ্যেস শুরু হলো যে উনি মোষ চড়াতে যেতেন বলাইকে নিয়ে। তো যথারীতি একদিন উনি রাত্রেবেলা ঘুমোচ্ছেন, মানে ওনারা এই অভ্যেসটা শুরু করার কিছুদিন পরের কথা বলছি। তো বলাই এসে বাইরে থেকে ডাকছে, ও জামাইবাবু আমি মাঠে যাচ্ছি, আপনি আসেন বলে উনি চলে গেছেন। এবার স্বাভাবিকভাবে দাদু ঘুম থেকে উঠেছে,
উঠে দাদু যখন খাটালে গিয়ে এবার মোষগুলোকে টানছে, ওনার দুটো মোষ ছিল যে দুটো ওকে অসম্ভব ভালোবাসতো এবং উনিও মোষ দুটোকে ভীষণ ভালোবাসতেন। মেনলি ওই দুটোকে নিয়েই দাদু আর কি প্রত্যেকদিন মাঠে যেতেন। তা ওই মোষ দুটো অন্যদিনকে টানলেই একটু চলে আসে, কিন্তু সেদিনকে দাদু বেশ জোরে জোরে তাদেরকে দড়ি ধরে টানছে, সে মোষ দুটো কিছুতেই আর যাবে না, হ্যাচকা টান দিচ্ছে, তাও যাচ্ছে না। তারপরে সে কোনো মতে দাদু তাদেরকে টেনে হেঁচড়ে যাই হোক নিয়ে যাচ্ছে। বেশ, এবার মোষ দুটো যখন মানে গিয়ে পৌঁছেছে মাঠের মধ্যে, দাদু দেখছেন বলাই কোথায় গেল। হ্যাঁ, তখনও না সেইভাবে আলো ফোটেনি, তখনও পুরো অন্ধকার অন্ধকার হয়ে রয়েছে, একটু আলো আধারি, মানে একদম ভোরের দিকটাতে। তো বলছে যে ওমা, এই কত সকালে চলে এলাম রে, আর বলাইটা বা গেল কোথায়। এবার দাদু ভেবেছেন হয়তো প্রকৃতির ডাক এসে গেছে, আমাকে ডাক দিয়ে সে আবার সেই ডাক মেটাতে গেছে, চলে আসবে। তো দাদু এসে মোষ দুটোকে নিয়ে ওই মাঠের মধ্যে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে যেরকম যথারীতি মোষ দুটোকে ছেড়ে দিয়েছে, দিয়ে ওদেরকে বলছে যা তোরা এবার ঘাস খা। এবার অন্যদিন কিন্তু মোষগুলো বেশ চলে যায়, নিজেদের মতো নিজে খাওয়া দাওয়া করতে থাকে। সেই দিনকে মোষ দুটো কিছুতেই নড়ে না, মানে দাদু মাঝখানে দাঁড়িয়ে আছে, দাদুর পুরো দুদিক দিয়ে গা ঘেঁষে মোষ দুটো একদম দাদুকে মানে চেপে চারিদিক দিয়ে রীতিমতো ঘিরে দাদুকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এবার দাদু বারবার বলছে কিরে যা তোরা ঘাস খা, যা খা খা, মানে তারা দিচ্ছে মোষগুলোকে, কিন্তু তারা নড়েও না চড়েও না। এবার খানিক পরে দাদু দেখছে মোষ দুটো যেন কাকে না তেড়ে তেড়ে যাচ্ছে, মানে দাদু বুঝতে পারছে যে অদৃশ্য কোনো একটা জিনিস, যে জিনিসটা হয়তো দাদুর কাছে ঘেঁষার চেষ্টা করছে, কিন্তু যেহেতু বললাম প্রতিপালিত মোষ অসম্ভব ভালোবাসতো ওই দুটো দাদুকে, ওরা কি করছে মাথাটাকে নিচু করে শিং বাগিয়ে কোনো একটা অদৃশ্য কিছুর দিকে এরকম তেড়ে দৌড়ে যাচ্ছে, দিয়ে গোল করে তেড়ে এসে আবার দাদুর কাছে দাঁড়িয়ে পড়ছে, একবার এটা যাচ্ছে একবার ওটা যাচ্ছে, এরকম করে দুজনে অদৃশ্য কিছুকে যেন এরকম তাড়া করে বেড়াচ্ছে। দাদু বুঝতে পেরেছে যে কিছু একটা গন্ডগোল হয়েছে, আর বলাইও এখানে নেই। তো দাদু আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি করে ওদের দড়ি দুটোকে টেনে উল্টো দিকে মুখ করে হিড়ির করে ওদেরকে টানতে টানতে এবার আবার ভয়ের চোটে যখন বাড়ির দিকে মুভ করা স্টার্ট করেছে, তখন একটা নাকি সুরে জোরে পেছন থেকে একটা ভয়েস এলো, দাদু শুনছে, বলছে আজ বেঁচে গেলি, এটা আমার জায়গা, শেষ করে দেব। তো দাদু বুঝতে পারলো যে একটা বড় বিপদের হাত থেকে হয়তো দাদু মুক্তি পেয়েছে। পরিষ্কার একটা ভয়েস যে আজ বেঁচে গেলি, এটা আমার জায়গা, শেষ করে দেব। তো এই ঘটনাটার পর তো দাদু কোনো মতে ফিরে আসে, এসে তো লোহা টোহা ছুঁয়ে নিয়ে আবার মোষ দুটোকে রেখে দিয়ে শুতে চলে গেছে। পরদিন ভোরবেলা উঠে দেখছে বলাই এসে বলছে জামাইবাবু কালকে শরীরটা ভালো ছিল না, জ্বর জ্বর লাগছিল, আমি না ভোরবেলা আর উঠতে পারিনি। তো দাদু সবটাই বুঝতে পারে যে কি ঘটেছিল, তার মানে অন্য কেউ একজন যে কিনা চাইছিল না যে দাদু এবং বলাই, মানে সকালবেলা রাখালরা যখন চলে আসছে আলাদা কথা, বাট তার আগে ওখানে কেউ গিয়ে হয়তো বিরক্ত করুক বা ওখানে মোষ চড়াতে নিয়ে যাক, তো সেই হয়তো অন্যদিন বলাই সত্যি এসে ডাকতো, কিন্তু সেদিনকে বলাই আসতে পারেনি, তো সেই আর কি দাদুকে ডাক দিয়ে তুলেছিল। তো দাদু বললেন বলাই আমার মনে হচ্ছে ওখানে যাওয়াটা আমাদের ঠিক হবে না, আমরা আর কিন্তু প্রত্যেকদিন সকালবেলা যাব না। তো বলছে তাহলে মোষ চড়াবে কে? বলছে আমি রাখালদের বলে দেবো, ওরাই প্রত্যেকদিন ওই জমি চাষের ফাঁকে ওদেরকে চড়িয়ে নেবে, তাহলেই হবে, আমরা আর সকালবেলা যাব না। তো ওইটাই ছিল দাদুর লাস্ট ডে। দাদু ভয় পেয়ে বুঝতে পেরেছিলেন যে কোথাও একটা ঠিক হচ্ছে না বিষয়টা, এর থেকে মারাত্মক কিছু ঘটে যেতে পারে। তো ওই জন্য দাদু আর মানে বলাইকেও বারণ করে দিলেন, ওনারা আর যেতেন না। তো ওই একদিন, এটা নাকি একদম সত্যি ঘটনা, এইরকম প্রচুর ঘটনা টুকটাক শোনা যায় গ্রাম বাংলার দিকে, তো এই ঘটনাটা দাদু নিজে ফেস করেছিলেন। এটা সোহমের দাদুর ঘটনা। ওকে, থ্যাংক ইউ সোহম আমাকে এত সুন্দর একটা স্টোরি শেয়ার করার জন্য, কারণ আমি একটুখানি এরকম ট্রেডিশনাল স্টোরি শুনতে ভালোবাসি। আরেকটা ঘটনা যেটা আমাকে শাশ্বতী বললো, এটা ওই খামারবেড়া গ্রামের ঘটনা। খামারবেড়াতে মানে বাঁকুড়ার খামারবেড়াতে ওর বুনি বলে একটা বন্ধু ছিল। তো এবার ওই এইটা হচ্ছে একদম গোভূতের ঘটনা, ঠিক আছে? তো বুনি আর ও দুজনে মানে খুবই ভালো বন্ধু, এমনকি বাথরুমে গেলেও মানে সে রীতিমতো একে অন্যকে ডেকে নিয়ে যাবে। আর একটা কথা তো আমরা সবাই জানি, এটা অনেক বছর আগেরকার কথা বলছি, তখন কিন্তু সবার ঘরে বাথরুম থাকতো না, সব মাঠে ঘাটেই কাজ সারতে হতো আর কি। তো সেই রকম একটা সময়ে, আর গ্রামের ওই প্রত্যন্ত ভেতরে ওখানে আর কোথায় বাথরুম থাকতো লোকের বাড়িতে, তো ওদেরকে মাঠেই কাজ সারতে যেতে হতো। এবার তখন সন্ধে সন্ধে পড়ে যায়, একটু হালকা হালকা আলো আছে, বুনিকে ডেকে তো শাশ্বতী বলেছে যে চল বুনি আমরা মাঠের ধারে যাবো, এরকম আমার বাথরুমে যেতে হবে, বেগ এসছে। তো দুজনে গেছে,
বলছে দিদি ওখানে একটা মানে জায়গাটা কিরকম, একটা মাঠের ধারে একটা ওরা গেছে, তার সামনেটাতে ইউক্যালিপটাসের ঝোপটা রয়েছে, আর তারপরে একটা ভাগাড়ের ধারে ওই ঝোপটা আছে, তার পেছনে ওরা গিয়ে বসেছে। এবার বসে যে যার কাজ সারছে, হঠাৎ করে একটা গোঙানির আওয়াজ, কিন্তু গোঙানিটা কোনো মানুষের নয়, গোঙানিটা হচ্ছে দেখবে অনেক সময় কোনো গরু বা কুকুর মানে কোনো প্রাণী, মানে চার পেয়ে কোনো প্রাণী যদি কখনো অসুস্থ হয় বা তার যদি কোনো সময় মানে কোনো কারণে হয় না, মানে কুকুর টুকুরগুলো অসুস্থ হলে দেখবে কেমন ভেতর থেকে একটু গোঙায় বা ফোঁসফোঁস করে, ওরকম ধরনের একটা আওয়াজ আসছে, যেটা বোঝা যাচ্ছে কোনো মানুষের নয়, কোনো একটা প্রাণীর একটা গোঙানির শব্দ। তো এবার ওই বুনি কি করেছে, একটু চার দিয়ে এরকম ওপরে উঠে ওই ঝোপটার ওপারটাই দেখছে, দেখেই ও চিৎকার করে উঠেছে, আর পাশে ওকে শাশ্বতীকে ডেকে বলছে বুড়ি তাড়াতাড়ি দেখ। এবার তারপর শাশ্বতী যখন উঠেছে, দুজনেই দেখছে যে একটা গরুই, হ্যাঁ গরুই, কিন্তু তার মুখটা তো গরুর মতো ঠিক আছে, কিন্তু তার বডির পোর্শনটা কেমন যেন মানুষের মতো, মানে সেটা যেন দুপে হেঁটে হেঁটে আসছে, ঠিক আছে। আর সেটা রীতিমতো ফুসতে ফুসতে ওদের দিকে এরকম করে দেখে তেড়ে আসছে, চোখ দুটো পুরো চিকচিক চিকচিক করছে, এবং ওরকম মানে ওই গোঙানিটা না, মানে ঠিক গোঙানি বলবো না, মানে ফোঁসার মতন একটা আওয়াজ, ঠিক আছে। ওইভাবে ফুসতে ফুসতে গোঙাতে গোঙাতে এরকম দু পায়ে গরুটা যেন হেঁটে আসছে, সে বিভৎস দৃশ্য, ল্যাজটা নড়ছে পেছনের দিকে, আর ওই গরুটা দু পেয়ে যেন এরকম ভাবে হেঁটে 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 তেড়ে ওদের দিকে আসছে, আর চোখটা সেই বিভৎস চিকচিক চিকচিক করছে। তো এটা দেখে ওদের তো বিভৎস ভয় লাগে, ওরা ওখানেই সমস্ত কিছু ফেলে ফুলে দিয়ে দেদার দৌড়। এইবার বাড়ি এসে দুজনেরই ধুম জ্বর। তো ঠাকুমা ছিলেন, তো শাশ্বতী ঠাকুমা জিজ্ঞাসা করছে তোরা কোথায় গেছিলি, তখন বলছে যে আমরা এরকম মাঠের ধারে গেছিলাম। ঠাকুমা বলছে তোরা সময় পাসনি, ওই ভর সন্ধ্যেবেলা তোরা গেছিস, জানিস না যে মানে এই গ্রামে যত কুকুর ছাগল গরু ভেড়া মরে সব ওই ভাগাড়ে গিয়ে ফেলা হয়, এইবার ওই ভাগাড়েই ওগুলো থাকে। এবার গোভূতের কনসেপ্টটা বলছে যে তখন ওরা অনেকটাই ছোট ছিল, তো ওরা অতটা জানতো না, তো তখন ওই ঠাকুমার কাছ থেকে প্রথম শোনে এই যে প্রাণীরা মারা যাচ্ছে না তাদেরও কিন্তু সোল থাকে। আমি এর আগে কিন্তু গোমোয়ার ঘটনা বলেছি, গ্রামের দিকে কিন্তু এরকমও একটা প্রচলন আছে যে অনেক সময় ছোট বাছুর গরু, ধরো তুমি ভোর রাতের অন্ধকারে দেখছো যে মাঠের মধ্যে দৌড়ে বেড়াচ্ছে, সেটা না এসে পায়ে পায়ে খেলার চেষ্টা করে, মানে ওটার ইন্টেনশনটা থাকে যে কোনো মতে তোমার পায়ের দুটো ফাঁক দিয়ে গলতে হবে। এবার কোনোভাবে একবার যদি ওই জিনিসটা তোমার পায়ের ভেতর দিয়ে গলে যায় তাহলে কিন্তু মৃত্যু অনিবার্য, তাহলে কিন্তু মারা পড়বে। এইরকম ছোট বাছুর গরুর মানে এরকম গরু তো না, মানে গরুর যে বাছুর বলে যেটাকে, সেই বাছুরের যে সোলটা সেটাকে বলে নাকি গোমোয়া, এবং সেগুলো নাকি ওরকম পায়ের তলায় খেলা করতে করতে গলে দেয় এবং তাতে কোনো মানুষের মৃত্যু ঘটে। ঠিক সেরকম এই বড় গরুগুলোর ক্ষেত্রে এটাকে বলা হয়েছে গোভূত, এগুলোও নাকি এরকম ভাবে অ্যাটাক করে, এবং দুজনেরই ধুম জ্বর এসেছিল, ওরা এত মানে ভয় পেয়ে গেছিল এটা দেখে। তো ওই গ্রামে একজন তান্ত্রিক টাইপের ছিলেন যাকে ঝোলা বলে ডাকতো সবাই, তো তখন ও ঠাকুমা গিয়ে সেই ঝোলাকে ডেকে নিয়ে আসে, ঝোলা আসেন, এবং সেই ঝোলা নাকি তখন বলেছিল যে ওদের ওপর খুব বড় দৃষ্টি পড়ে গেছে, মানে খুব ভাগ্য ভালো যে ওরা তখনই পালিয়ে এসেছে বলে কোনোভাবে প্রাণে বেঁচেছে, না হলে কিন্তু আজকে এদের দুটোকে পুরো টেনে নিয়ে চলে যেত, পুরো শেষ করে দিত। তা মানে এটা একটা খুব অদ্ভুত ঘটনা। বলছে আমি কোনোদিন দিদি গোভূত মানে আমরা অতটা গ্রামের দিকে থেকেও জানতাম না বা শুনতাম না, কিন্তু এই আমি নিজের চোখে মানে আমি নিজে এটা এক্সপিরিয়েন্স করেছি, মানে আমি নিজে দেখছি একটা গরু মানে এরকম দু পায়ে দুটো পাকে এরকম ওপরে তুলে, চার পায়ে না হেঁটে এরকম দৌড়ে দৌড়ে এরকম দু পায়ে আসছে, আর রীতিমতো তেড়ে মানে ফুসতে ফুসতে মানুষের মতন আসছে যে এলেই সামনে এক্ষুনি তোমাকে অ্যাটাক করে দেবে, এরকম একটা অদ্ভুত জিনিস। তো ওটা ওদেরকে খুব মানে প্যানিক একটা হয়ে গেছিল, ওরা তারপরে ওরা সুস্থ তো হয়ে যায় কিন্তু খুব ভয় পেত, সন্ধ্যের দিকে আর বেরোতো না, তারপর আবার আস্তে 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 ঠিক হয়ে গেছে। তো এই ঘটনাটাও খুব ভালো একটা ইনসিডেন্ট। আরেকটা রিসেন্ট ইনসিডেন্ট বলছি, এই ঘটনাটা আমাকে মিষ্টি পাঠিয়েছে, এটা মিষ্টির বয়ফ্রেন্ড মানে রনর সাথে জাস্ট এই লাস্ট ফ্রাইডে ঘটা একটা ঘটনাটা
অত্যন্ত ভয় লেগেছে আমার শুনে। এই মিষ্টিদের বাড়িটা হচ্ছে তোমার শালকিয়াতে, আর টিকিয়াপাড়া থেকে মানে টিকিয়াপাড়া স্টেশনের পাশ দিয়ে শালকিয়া যাওয়ার একটা শর্টকাট রাস্তা আছে। ওই তোমার বামনগাছি যে ব্রিজটা আছে ওই ব্রিজটা ক্রস করেই তোমার যে রেল লাইনটা স্টার্ট হচ্ছে ওটার পাশ দিয়ে না বেশ অনেকটা জায়গা, একটু বস্তি বস্তি এরিয়া আছে ওখানটা, মানে কিছুটা জায়গা ইন্ডাস্ট্রিয়াল, কিছুটা জায়গা আবার রেসিডেন্সিয়াল। তো ওই পাশটা না মানে রাস্তাটা যে চলে গেছে ওই বস্তি এরিয়াটার পাশ দিয়ে সেটা খুব সুনসান টাইপের, অন্ধকার অন্ধকার। আর তার ঠিক পাশেই কিন্তু তোমার মানে রেলওয়ে ট্র্যাকটা, মানে ওই টিকিয়াপাড়ার স্টেশনের কাছে যে রেল লাইনটা চলে গেছে ওই রেলওয়ে ট্র্যাকটা, সেখান থেকে নেমেই রাস্তাটা পড়ছে। তো ওই একটা শর্টকাট রাস্তা ধরে গেলে সোজা শালকিয়াতে খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়। তো সেদিন ওদের একটা কোনো ইনভিটেশন ছিল, মানে আমি লাস্ট ফ্রাইডের ঘটনা বলছি এটা। এবার মিষ্টির একটু শরীরও ভালো ছিল না, দেরিও হয়ে যাচ্ছিল, তখন বাজে 11:20। তো তখন রণ ওকে বললো চলো তোমাকে আমি এবার বাড়িতে ছেড়ে দিয়ে আসি, আর দেরি করো না। তো প্রথম রণ ওই রাস্তাটা দিয়েই আগে মিষ্টিকে নিয়ে গেছে হচ্ছে ওর বাড়িতে ছাড়তে শালকিয়াতে, ওকে নামিয়ে দিয়েছে। নেমে এবার রণ যখন ফিরে আসছে, তারপর ফিরে এসে ও মিষ্টিকে ফোন করে ঘটনাটা জানায়। ও বলছে ও যখন ফিরে আসছে, এবার ও যখন ক্রস করে এবার টুয়ার্ডস ও আসছে মানে বামনগাছি ব্রিজটার দিকে আসছে, ওই যে বললাম একদম ফাঁকা ফাঁকা রাস্তাটা পুরো সুনসান ওইখানটাতে, এবার মানে ইয়াং ছেলে ভয় ডর কিছু নেই, ও তখন কি করেছে ওখানে বাইকটা দাঁড় করিয়েছে যে একটু স্মোক করি বলে, সিগারেটটা ধরাবে বলে ও মুখে সিগারেটটা নিয়ে এবার লাইটারটা জ্বালাতে যাবে। দেখবে আমাদের কিন্তু একটা সাইড ভিশন থাকে, আমরা কিন্তু অনেক সময় মানে আলোতে পরিষ্কার ভাবে না দেখলেও মানে একটা কিছু যে আছে বা আসছে বুঝতে পারে সেটা। তো ও ওরকম ওই সাইড ভিশনে ওর মানে যখন একটু মানে একদম স্টেশনের কাছে নয় জায়গাটা, কিন্তু স্টেশন থেকে এমন দূরত্বে মানে স্টেশনের আলোটা তো দেখবে রেলওয়ে ট্র্যাকটার উপর বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়ে যায়, তো ওই রকম অল্প একদম শেষের দিকে আলোর ছটাকটা তখনও কিছুটা বরকরার আছে। তো ওখানে একটু একটু দেখা যাচ্ছে যে ওই দিকটাতে কি আছে, তখনও টিকিয়াপাড়া স্টেশনটার কাছে ঢোকেনি। তো তারপর ও ওখানে একটু দাঁড় মানে যখন দেখছে এবার স্টেশনের আলোটাও কিছুটা আছে ওখানটায়, তো ও দাঁড় করিয়েছে গাড়িটা দিয়ে, ও এবার স্মোক করবে বলে সিগারেটটা ধরাতে যাচ্ছে। সেই মুহূর্তে একটা সাইড ভিশনে দেখছে মনে হচ্ছে একটা লোক বোধহয় রেলওয়ে ট্র্যাকের উপর দিয়ে হেঁটে হেঁটে আসছে, ঠিক আছে হতেই পারে, আর ও নোটিসও করেনি। ও এবার লাইটারটা জ্বালিয়েছে, এবার লাইটারটা জ্বালিয়ে যখন মুখের সামনে ধরেছে স্বাভাবিকভাবে তখন ওকে মুখটা তুলতে হয়েছে। এবার যখন ও সামনের দিকে তাকিয়েছে, ও নাকি বলছে যে আমি দেখছি অলরেডি রেলওয়ে ট্র্যাকটা ক্রস করে প্রায় জিনিসটা এবার আস্তে আস্তে নেমে আমার দিকে আসছে একটা ফর্মাল প্যান্ট শার্ট পরা একটা লোক, মানে বোঝাই যাচ্ছে দেখে একটা অফিস মানে যারা রেগুলার ডেলি প্যাসেঞ্জারই করে ওরকম ডেলি প্যাসেঞ্জার একজন, একদম ফর্মাল একটা শার্ট একদম গোজা ইন করে তোমার একটা ফর্মাল প্যান্ট দিয়ে পরা, পায়ে একটা বুট আছে, আর ওই সাইডে যেরকম ল্যাপটপ ব্যাগগুলো থাকে না মানে ওই রেগুলার যারা যেরকম রেগুলার যে ব্যাগগুলো নিয়ে চড়া চড়া ল্যাপটপ ব্যাগের মতন দেখতে ওই কাঁধে ঝোলানো যে সাইড ব্যাগগুলো, ওই রকম একটা সাইড ল্যাপটপ ব্যাগ টাইপের কাঁধে ঝোলানো একজন অফিস গোয়ার বোঝাই যাচ্ছে সেটা। তো ওটা মানে নেমে ওর দিকে আসছে কিন্তু তার মাথাটা নেই, মানে আমরা টিপিক্যালি যেটাকে স্কন্দ কাটা বলি একদম সেই জিনিসটা। রনর হাত থেকে রীতিমতো সিগারেট থেকে ছিটকে পড়ে যায়, ও এত ভয় পেয়ে গেছে, ও কি করেছে তাড়াতাড়ি মানে তখন স্টার্ট দিতে পারছে না বাইকটা, কোনো মতে ও বাইকটাকে স্টার্ট দেয়। এবার বাইকটা স্টার্ট তো করেছে কিন্তু ওকে অনেকটা রাস্তা যেতে হবে, ও যাবে আর মানে ও তখন মাথায় স্থির করে নিয়েছে যে সামনে কি আছে। ওর মনে পড়েছে যে ওই বামনগাছি ব্রিজটায় ওঠার আগে একটা মাজার পড়ে, ও মনস্থির করেছে যে আমি মাজারের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়বো, আর আমি কিছু জানি না। ও সোজা চোখটা বন্ধ করে বাইকটা স্টার্ট দিয়েছে। এবার বাইকটা স্টার্ট দিলে কি হবে মানে ও নাকি পুরো ফিল করতে পারছে ওর পেছনটা অত্যন্ত ভারী হয়ে গেছে এবং ওর বাইকে কেউ একজন সেকেন্ড পার্সন বসে আছে, সেটা কিন্তু তুমি বুঝতেই পারবে, তুমি একা বাইক চালালেও তুমি বুঝতে পারবে, আর তুমি যদি তোমার পেছনে কেউ বসে থাকে তাহলে সেটা বুঝতেই পারবে। তো রীতিমতো ও বুঝতে পারছে ওর পেছনে কেউ একটা বসে রয়েছে, বেশ ভারী লাগছে, এবং ও মানে রুদ্ধশ্বাসে বাইকটাকে যতটা স্পিড তোলা যায় ওই স্পিডে ওটাকে চালিয়ে নিয়ে গেছে, কোনো জায়গায় না থামিয়ে সোজা একদম ওই মাজারটার সামনে গিয়ে দাঁড় করিয়েছে। করেই ও যখন সিগারেটটা আবার জ্বালতে গেছে তখন ও ফিল করলো যে হুট করে মনে হলো যেন একদম মানে রিলিফ লাগলো ওর অনেকটা,
মানে ওর গাটাও বেশ ভারী হয়ে উঠেছিল, সেটাও অনেকটা হালকা হয়ে গেল, প্লাস বাইকটাও মনে হলো যেন হালকা হয়ে গেল। ও এত ভয় পেয়েছে, ওই মাজারের সামনে ও বাইকটা নিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিল, ইভেন বোধহয় একবার ভেতরে ঢুকেছে বেরিয়েছে এরকম করেছে। তারপর ওর যখন অনেকক্ষণ পরে একটু স্টেবল লাগছিল, ওই জায়গাটা তো তবু একটু লোকজন আছে, অসুবিধা নেই, তো আবার আস্তে আস্তে ওই যাদের বাড়িতে ইনভিটেশন ছিল সেখানে যায়। তো ওর মা ওই বাড়িতে ছিলেন, তো বলছে যে মাকে গিয়ে ঘটনাটা বলে, ওর মা ওকে ওদের বাড়ি থেকে ওই অত রাত্রেও ওখান থেকে একদম সোজা ওখানে ওদের ওখানে মেজমার মন্দির বলে বোধহয় কোনো একটা মন্দির আছে খুব জাগ্রত, সেই মেজমার মন্দিরের কাছে নিয়ে গিয়ে ওই মেজমার মন্দিরে প্রণাম করিয়ে সেই রাত্রে তো নিয়ে আসে। তারপরের দিনও আবার গিয়ে ওই মন্দিরে ঝাড়িয়ে টাড়িয়ে নিয়ে মানে ওকে একটুখানি আবার প্রোটেকশন দিয়ে দিয়েছে। মানে ওই রকম একটা জিনিস দেখেছে, তো ও অসম্ভব ভয় পেয়ে গেছে। মানে ও ভীষণ শক্তপোক্ত সাহসী একটা ছেলে, মানে এটা ওর কাছে একদম কোয়াইট আনএক্সপেক্টেড ছিল, যেটা কি দেখে বসলো। তো এটা একটা খুব ভয়ের ঘটনা, এটা একদমই আমি বলছি তোমাকে লাস্ট ফ্রাইডের ঘটনা। তো দেখো এটা তো আর ব্যাখ্যা করার কিছু নেই, এটা তো বুঝতেই পারছো যে রেল লাইনে স্কন্দ কাটা কেন দেখা যায়, কত মানুষ তো কাটা পড়ে, বা কত মানুষ এরকম অফিসে নিত্যযাত্রীরা ছুটোছুটি করে ট্রেন ধরতে গিয়ে এরকম কত অঘটন ঘটে। তাই আমাদের সবসময় মনে রাখতে হবে কি, সময়ের যেমন মূল্য আছে প্রচুর, তেমন আমাদের জীবনের মূল্যটা কিন্তু তারও অধিক। কাজেই যা হবে হোক, কিন্তু তবু আগে নিজেকে বাঁচিয়ে তারপরে অন্তত আমরা নিজেদের মানে হঠকারিতাতে এমন কিছু না ঘটে যায় যেটার জন্য আমাদের নিজেদের সঙ্গে সঙ্গে আমাদের পুরো ফ্যামিলিকে সাফার করতে হয়। এটা কিন্তু অনেকেই মেনটেন করে না। মানে এখনো আমি দেখি যখন স্টেশনে গিয়ে দাঁড়াই, মানে শিয়ালদা স্টেশনে গেলে মনে হয় কত মানুষের কি লেভেলের ব্যস্ততা, একবারও জীবনটার ঝুঁকি নিয়েও কোনো একটা মানে দৌড়ে ট্রেন থেকে নামছে উঠছে, কি অবস্থা, মানে বিভীষিকা লাগে, ওগুলো দেখলে আমার ভয় লাগে। ওকে, শালকিয়াতে আমার বন্ধুর বাড়ি, ওকে অনিশ লিখছে। আচ্ছা, খুব স্পুকি ঘটনাটা, সুরজিৎ লিখছে, থ্যাংক ইউ। আমার বাড়ির সামনের ঘটনা বলছো, লিখছে সীমা। এরম ঘটনা অনেক বছর আগে আমার কাকার সাথে ঘটেছিল। ওকে, আমাকে পরে জানিও, খুব ভয়ের গল্প শুনলাম। আচ্ছা, কটা বাজলো একটু দেখি, 11টা বাজে। আর কন্টিনিউ করবো না, অনেকগুলো গল্প বলে দিয়েছি অলরেডি। আমি ইউটিউবে আজকে 3টে গল্প বলেছি, আবার তোমাদেরকে ফেসবুকেও আমি 3টে গল্প শুনিয়েছি, ছোট ছোট গল্প, বাট প্রত্যেকটাই ছিল হচ্ছে ভীষণ স্পুকি। আর ছোট গল্পগুলো কিন্তু বেশি স্পুকি হয় রাতো, কেননা ছোট ছোট অ্যাকচুয়ালি কোনো ভৌতিক ইনসিডেন্টই কিন্তু তোমার ওই ফ্র্যাকশন সেকেন্ডসের জন্যই স্টে করে। এন্ড অফ দ্য ডে রেশটা, হ্যাংওভারটা আমাদের মাথায় অনেকক্ষণ থেকে যায়, বা সেইটাকে যখন আমরা পরে তাড়িয়ে তাড়িয়ে ভয়টা পাই, তখন গিয়ে আমরা ওটাকে এনজয় করি। কখনো হট করে ঘটনাটা ঘটে গেলে কিন্তু মানে ভয়টা লাগে না। এই যে অনেকে আমাকে প্রশ্ন করে, দিদি এটা কেমন কথা, এটা নিশ্চয়ই বানিয়ে বানিয়ে বলছে। একজনকে দেখলো ওরকম সামনে গলা কাটা মানুষ হেঁটে আসছে, তারপরে সে তো তখনই ভয়ে অজ্ঞান হয়ে যাবে, হ্যাঁ, তো তারপরেও সে স্কুটি নিয়ে আবার চলে গেল। এটা অনেকে এরকম প্রশ্ন আমাকে করে। আমি তাদেরকে একটা কথা বলছি, যে যখন তুমি এরকম হট করে একটা আনএক্সপেক্টেড চোখের সামনে কিছু দেখবে না, তোমার ভয়টা কিন্তু তখনই সঙ্গে সঙ্গে লাগে না, ওটাকে ব্রেন প্রসেস করতে মানে ইট উইল টেক সাম টাইম, ঠিক আছে, অ্যাটলিস্ট মানে কিছু সেকেন্ডস হলো তোমার মাথায় ওটাকে রান করাতে টাইম লাগবে, যে ওমা তুমি কি দেখলাম। এবার যখন তোমার ওই রিয়েলাইজেশনটা আসবে যে হে ভগবান এটা আমি কি দেখলাম, ভয়টা তোমার তখন থেকে লাগতে শুরু করবে, বুঝতে পারছো? তুমি কিন্তু একটা কোনো ধরো একটা কিছু চলে গেল তোমার চোখের সামনে দিয়ে, নিমেষের মধ্যে তুমি কিন্তু বুঝতে পারবে না, একটা সাদা শাড়ি কালো ছাই যে সবসময় বলে লোকে, তখন ভয়টা লাগে না। এবার পরে তুমি আবার ওই স্পেসটা দিয়ে যেতে পারবে না ক্রস করে, বা পরে তুমি যখন ওই জায়গাটা দিয়ে যাবে তোমার ওইটা ফ্ল্যাশব্যাকে আসবে যে এখান দিয়ে তুমি এরকম একটা জিনিস দেখেছিলাম, তখন তোমার ভয়টা লাগবে গিয়ে। অ্যাকচুয়ালি আমরা যখন হঠাৎ করে দেখি তখন ভয়টা পাই না, যখন জিনিসটা আমাদের প্রসেস হয়ে যায় ব্রেনের মধ্যে তারপর আমরা ভয়টা পাই, বা পরে যখন ওই হ্যাংওভারটা আমাদের ব্রেনের মধ্যে থেকে যায় তখন আমরা আস্তে আস্তে ভয়টা মানে ওটা আমরা মানে ওই সিকোয়েন্সগুলো আমাদেরকে ভয় দেখায়। আচ্ছা, তোমায় দিদি খুব সুন্দর লাগছে, এস গাঙ্গুলি লিখছে, থ্যাংক ইউ। আমি শালকিয়া থেকে শুনছি, আজকে প্রথম কমেন্ট করলাম, লিখছে মৌমিতা রক্ষিত। বেশ, অনেকেই আমাকে রেগুলারলি শোনো কিন্তু সবসময় হয়তো কমেন্ট করতে পারো না, তবু সকলের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা যারা আমার লাইভ শোনো বা যারা যারা আমার পরে রেকর্ডেড ভার্সনটা শোনো ভিডিওটা, তো তাদের সবার যদি গল্পগুলো ভালো লাগে বা সেই গল্প সংক্রান্ত আরও যদি কোনো কিছু তোমরা শেয়ার করতে চাও, আমাকে ডেফিনেটলি তোমরা এই নাম্বারে মানে 8240
8240840618, এটা আমার নাম্বার। আমি মাঝে মাঝে নিজের নাম্বারটা ভুলে ফেলি। এই নাম্বারে তোমাদের নিজেদের এক্সপিরিয়েন্সগুলো তো আমাকে শেয়ার করবে, প্লাস অন্যের এক্সপিরিয়েন্সগুলো যখন আমি তোমাদের সাথে শেয়ার করছি সেগুলো তোমাদের কেমন লাগলো সেই রিলেটেড যে ফিডব্যাকটা সেটাও তোমরা পারলে একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দিবে, ঠিক আছে? আবার বলছি আমার নাম্বারটা 8240840618, আমি মাঝে মাঝে নিজের নাম্বারটাই গুলিয়ে ফেলি। তো এই নাম্বারটাই আমার হোয়াটসঅ্যাপ অ্যান্ড কলিং নাম্বার। তো কল ডাইরেক্ট করবে না, আগে হোয়াটসঅ্যাপ করে নেবে, একটা কল টাইম ফিক্স করে কথা বলা যেতে পারে। আমাকে তোমাদের গল্প জানাও, তোমাদের গল্প শোনার জন্য আমি ওয়েট করে আছি, ওকে? আর আরেকবার বলে দিই চট করে যে সুন্দর সুন্দর সানগ্লাসের কালেকশন আছে ইন্দ্রাণীদের কাছে। এই যে আমার জন্য ইন্দ্রাণীদি পাঠিয়েছে একটা দারুণ সুন্দর সানগ্লাস, যেটা পরে আমি তো ঘুরতে যাব জানুয়ারিতে। আমি যাবো হিল স্টেশন, আমাকে ডাকছে, যেতে হবে। আর তার সাথেও রয়েছে মিকো ইভানের জন্য সুন্দর সুন্দর কিউট কিউট সানগ্লাসেস। তো কিডস, জেন্টস, লেডিস সব রকমের ব্র্যান্ডেড সুন্দর, মানে একদম খুব ভালো কোয়ালিটির সানগ্লাসেস আছে দিদির কাছে অ্যাভেলেবল। তোমরা যারা চাও, এখন নতুন নতুন অনেক ড্রেস তো কিনবে না, সামনে অনেক বিয়ে বাড়ি আছে, সামনে ঘুরতে যাওয়া আছে, তার সাথে সাথে এটাও একটা ম্যান্ডেটরি পার্ট। তো তোমরা 7595818336 নাম্বারে দিদিকে যোগাযোগ করো, কারণ এই সেম প্রোডাক্টগুলো তুমি যখন বাইরে থেকে পারচেস করবে বা তুমি যখন কোনো বড় শোরুম থেকে পারচেস করবে, এটার প্রাইসটা কিন্তু পুরো ডেভেলপ হয়ে যাবে। তো অলওয়েজ রিমেম্বার যে যারা বাড়িতে বসে বিজনেস করে না, তারা খুব কম প্রফিটে এবং সত্যি খুব জেনুইনলি তারা ভালো বিজনেস করে, মানে সেখান থেকে সত্যি প্রোডাক্টস নিলে কিন্তু আমরা নিজেরা লাভবান হই। 7595818336, এটা ইন্দ্রাণীদির নাম্বার, ওকে? আর আরেকটা জিনিস আমি ইউটিউবে শো করেছি, তোমাদেরকেও দেখাই, যে আমার আরো দুটো পাপবনি হয়েছে, মানে আমার না, হ্যাঁ আমারই, আমি তো কাউকে দিও না, মাকে দিলেও তো মাকে শেয়ার করি না। এই দেখো, এই একটা অসম্ভব সুন্দর শাড়ি, এই শাড়িটা আমার কো অ্যাডমিন অনির্বাণ ব্যানার্জি, উনি গেছিলেন বেনারসে, ওখান থেকে আমার জন্য নিয়ে এসেছে একটা দারুণ সুন্দর গ্ল্যামারাস শাড়ি। এই শাড়িটা অসম্ভব ভালো দেখতে, এটা যাচ্ছে শাড়িটার ফুল বডিটা, আর তার সাথে এটা যাচ্ছে এইটার আঁচল পাটটা, একটা ভীষণ ওভার গর্জিয়াস শাড়ি। কিন্তু যেহেতু আমি খুব সফট কালার জিনিস পছন্দ করি, তো অনির্বাণদা জানে সেটা, এটা একটা টিচ অরেঞ্জেস পিচ কালার বলতে পারো, একজন বললে আরো হতে পারে ওই কমলা লেবুর কোয়ার যে ওপরে কালারটা থাকে না, মানে ভেতরে ছাড়ানোর পর একদম ওই কালারটা যাচ্ছে। তো একটা খুব সুন্দর একটা শাড়ি, এই শাড়িটা আমাকে গিফট করা হয়েছে আর আমার মার জন্য নিয়ে এসেছে, এটা আন্টি নিয়ে এসেছে পছন্দ করে। এই একটা কি সুন্দর শাড়ি, এই দুটোই বেনারস থেকে আনা। তো এটাও খুবই ভালো দেখতে, এটা যাচ্ছে ফুল বডিটা, এটার ঘিচা কালার যেটা আসে ওইটা হচ্ছে পুরো বডি কালারটা, আর তার মধ্যে ফুল বডিতে এরকম ওয়ার্ক করা রয়েছে। এটার তোমার আঁচলটা যাচ্ছে এরকম, এটা হচ্ছে আমার মায়ের জন্য। মায়ের শাড়িটাও খুব সুন্দর অফকোর্স, কিন্তু মায়েরটা থেকে আমারটাই বেশি সুন্দর এবং আমার এটাই বেশি পছন্দ হয়েছে। অবভিয়াসলি এটা অনেক বেশি গর্জিয়াস, তাই আমার এটা আমাকে বেশি মানাবে, তাই এটা আমাকে গিফট করা হয়েছে। আমার মা যখন লাইভটা শুনবে, মা একটু রেগেই যাবে, মা বলবে আচ্ছা তুই সব বলছিস লাইভে, হ্যাঁ না আমার শাড়িটা কি সুন্দর নয়? হ্যাঁ অফকোর্স সুন্দর। তো দুটো শাড়ি খুব সুন্দর, খুব প্রেরি। সো থ্যাংক ইউ অনির্বাণ দা, থ্যাংক ইউ আন্টি আমাদের জন্য এত সুন্দর সুন্দর শপিং করে আনার জন্য। তো আমি খুব খুশি হয়েছি। আরও আমার জন্য একটা জিনিস নিয়ে এসেছে, যেটা আমার কাছে এখনো হাতে পৌঁছয়নি, সেটা পৌঁছলে আমি তোমাদেরকে দেখাবো। আমার জন্য একটা বিষ্ণুর মূর্তি নিয়ে এসেছে, তো সেটা আমি এখনো মানে পাইনি হাতে, ওটা আমি তোমাদেরকে পরে শেয়ার করবো, দেখাবো। খুব সুন্দর বিষ্ণুর মূর্তিটা, আমি ছবি দেখেছি, ওটা দেখাবো তোমাদেরকে। ওকে, সো অনেক গল্প হলো, আড্ডা হলো, এইটাই দেখতে চাইছিলাম দিদি, এখনো এত ভালো লাগছে, পড়ার পর এত সুন্দর লাগবে। ও মাই গড, কান্ট বিলিভ দিস। উফ, তোরা মানে যখন বলিস না, মানে কি মনে হয় বলতো নিজেকে, কি মানে আমি ব্লাশ করতে থাকি, আমার মনে হয় যে আহা আমি যেন স্বর্গরাজ্যের পড়ি। এত অ্যাপ্রিসিয়েশন, এত ভালো লাগা, এত ভালোবাসা। সত্যি কথা বলতে এগুলো ইনার কনফিডেন্স মেয়েদের এমনি বুস্ট করে দেয়, কারণ আমাদের পারিবারিক সমাজে, আমাদের চারিপাশে প্রচুর মানুষ এত তোমাকে নিয়ে খারাপ বলার জন্য উদ্ধত হয়ে থাকে, মানে কখনো কখনো তোমাকে এমন ফিল করাবে, এত লো ফিল করাবে, তোমার মনে হবে যে আমি বেঁচেই কেন আছি। হ্যাঁ, মানে আমি জীবনের সমাজে কোনো কিছুর জন্য কোনো কন্ট্রিবিউশনই নেই, আমার বেঁচে থাকারই কোনো মূল্যায়ন নেই, ঠিক আছে? তো সেই সব সময়ে এই মানুষগুলোকে খুব দরকার, ঠিক আছে? এই যে তোমরা আমাকে একটা ভালো পজিটিভ কমেন্ট করো, ইট বুস্ট মি আ লট, আমাকে এত ইন্সপায়ার করে। ডাজন্ট ম্যাটার, মানে অনেক সময় গল্প রিলেটেড কমেন্টও করো তোমরা, ঠিক আছে, বাট অনেকে বলো না যে দিদি তোমাকে পার্সোনালি কিছু বললে তুমি খুব ব্লাশ করো, খুব ভালো লাগে। আমার সত্যিই খুব ভালো লাগে, আমার সেটা নিয়ে কোনো মানে বিরক্তি করার জায়গা নেই, কারণ আমি সত্যি তাড়িয়ে এনজয় করি, কারণ আমার চারপাশে এমন বেশ কিছু মানুষ আছে যারা আমাকে
অলওয়েজ মানে এরকম টানতে টানতে না এরকম মাটিতে এভাবে পিষে দেওয়ার জন্য এনাফ ছিল। মানে তাদের অ্যাটিটিউডটা এমনই ছিল, মানে লাস্টে নিজের এটা মনে হতো যে হে ভগবান, মানে আমার এক এক সময় এরকম ফিল আসতে শুরু করেছিল যে আমার বাবা মা কত বড় অন্যায় করে দিয়েছে আমাকে জন্মটাই দিয়ে। মানে এমনই তারা ফিল করাতো যে আমি এতটাই গুড ফর নাথিং, আমার বাবা মা আমাকে কিছুই শেখায়নি, শুধু জন্ম দিয়েই খালাস হয়ে গেছে। তো সেই জায়গা থেকে যখন এই বাইরের এত মানুষের তো আর সবার ভ্রান্তি থাকতে পারে না, হয়তো দু একজন যদি ভালো বলে তাহলে হয়তো সত্যি আমি হতে পারে ধরে নিতাম যে সবটাই ইলিউশন, বাট এত মানুষ যখন ভালো বলছে নিশ্চয়ই কিছু তো ভালো 1% ভালো হলেও আমার মধ্যে হবে। তো তারপরে সেই জায়গা থেকে আমার আবার কনফিডেন্স লেভেলটা এই জায়গায় চলে এসেছে। এখন তাদেরকে মানে বললেও পাত্তা দিয়ে মানে পাত্তা না দেওয়ার মতন ব্যাপার। তো সেই জায়গা থেকে আমার এটা খুব ভালো লাগার একটা জায়গা, সত্যি আমি ব্লাশ করি। কি মজা, তুমি কি মিষ্টি। আমি পুরী থেকে দেখছি, ঘুরতে গেছো, ভেরি গুড ভেরি গুড, ভালো করে ঘোরো, মজা করে ঘোরো, খুব ভালো। না দিদি, তুমি আমাদের জন্য বাঁচো, আমাদের পজিটিভ ভাইবস দাও। থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আই এম অলওয়েজ দেয়ার। যতদিন তোরা এরকম মানে আমাকে ইন্সপায়ার করে যাবি যে দিদি এসো, তোমার জন্য ওয়েট করি, তুমি গল্প বলো, ভালো লাগে, আমার বেশি অত ওভারক্রাউড দরকার নেই, বাট আমার একটা ছোট্ট পরিধি হলেই হবে যারা আমাকে এতটা ভালোবাসবে, অ্যান্ড দিস ইজ এনাফ ফর মি। আমার কিছু মানুষের ভালোবাসা আমি এতটাই প্রগাঢ়ভাবে পেয়েছি না, মানে তারা তাদের বাড়িতে কিছু ভালো হচ্ছে, কিছু খারাপ হচ্ছে, সেটা পর্যন্ত আমাকে তারা ফোন করে জানাচ্ছে, বা তাদের খারাপ কষ্টর সময়টা তারা আমাকে মনে করছে একটা কল করি, একটু কথা বলি, শ্রেয়ার সাথে একটু ভালো লাগবে। তো এই পাওয়াগুলোই আমার কাছে অনেক বড় প্রাপ্তি। মানে আমাকে কিন্তু কেউ চট করে মানে ওই একজন ইউটিউবারের মতো ট্রিট করে না, রাদার অনেকেই আছে যারা আমাকে ভীষণ ক্লোজ ফ্যামিলি একজন মানে এইরকম ভাবে ট্রিট করে। তো এগুলো আমার কাছে অনেক বড় প্রাপ্তি। তো এইটা আমার কাছে একটা ইন্সপিরেশন, অ্যান্ড আই এম ভেরি মাচ হ্যাপি উইথ মাই ওয়ার্ল্ড রাইট নাও। আমার এই ছোট্ট মানে যে নিজের ফ্যামিলিটা, সেটাকে নিয়ে আমি এত বেশি ওভার স্যাটিসফাইড যে ওই কালপ্রিটসগুলোকে আমি মানে পাত্তাও দিই না, অ্যান্ড আমি জাস্ট এতটাই ইগনোর করি তাদেরকে, তারা এখন নিজেরাই কমপ্লেক্সে ঢুকতে শুরু করে দিয়েছে। তো সেটা আমার কাছে অনেক বড় একটা ভালো লাগার জায়গা। আচ্ছা, শাড়ি জামা সেল করে কোলে বলো প্লিজ, বলো কিনবো। এই আমি কোথায় শাড়ি দেখালাম? আমি শাড়ি দেখাইনি, এটা বেনারস থেকে একজন গিফট করেছি, গিফটটা দেখিয়েছি। এই আমি করবো, দাঁড়াও দিদি, আমি তোমাকে বলছি, তনুশ্রীদি আমি বলছি তোমাকে, আমি একটা শাড়ির ব্যবসা করবো। আমি এবার ভাবছি আমি নিজে বিজনেস করব। আমাকে সবাই বলো তো তোমরা, আমি বিজনেস করলে কি তোমরা খুশি হবে? তাহলে আমি এবার নিজে বিজনেস করবো। আমি আর প্রমোশন করবো না, প্রমোশন বন্ধ করে দেবো। এবার আমি ভাবছি আমি আই উইল কাম আপ উইথ মাই বিজনেস। এটা আমার অনেক দিনের একটা ইচ্ছা। সানডে আর থার্সডে তোমায় ছাড়া অসম্পূর্ণ। শ্রেয়াদি, তোমাকে একটা জগদ্ধাত্রী পুজোর পোস্টে ট্যাগ করেছিলাম, তুমি যে স্টোরিটা বলেছিলে জয়া বিজয়া দুই সখী ও মা আছে আশেপাশে, আই থিঙ্ক ওই পুজোর স্টোরিটা তুমি বলেছিলে। আচ্ছা তাই? তাহলে আমি মিস করে গেছিলাম, আমি খেয়াল করিনি। আমি হতে পারে কারণ ওই বাড়ির তো পুজোটা খুব ফেমাস। সাজ বউয়ের গল্পটা বলছিস বোধহয়। হ্যাঁ সাজ বউ। আচ্ছা, ভার্চুয়াল ওয়ার্ল্ড থেকে তোমায় পেয়েছি। কি লিখেছে আমি বুঝতে পারলাম না, কি লিখেছিস ওটা আমি একদমই বুঝতে পারলাম না। ইউ আর লুকিং লাইক পু উইথ দিস সানগ্লাস। ইয়েস ঠিক বলেছে প্রিয়াঙ্কা। আমি ওই চ্যানেলে যে ডায়লগটা বলেছিলাম ওটাই ছিল, কবি খুশি কবি গমের পুই ছিল। এবং আমার ক্যারেক্টারটা ওরকমই যায়, মানে আমি মাঝে মাঝে ওরকমই লোককে ইরিটেট করতে ভালোবাসি। আমার যখন মনে হয় যে কারোর মাথা খাবো, মানে আমার ইচ্ছা করে ওই মানে বিশেষ করে এত কারোরটা ইচ্ছা করে না, শুভেন্দুটা ইচ্ছা করে, যখন আমি ঠিক করে নিই যে আজকে মাথা খাবো, তো আমি ওই রকমই শুরু করি। তো তখনও মানে পারলে ছেড়ে দে মা, কেঁদে বাজি, তোকে কি দিলে তুই শান্ত হবি বল, তোকে কি খাওয়ালে তুই মাথা ঠান্ডা হবে বল, আমি খাইয়ে দিচ্ছি তুই চুপ কর। ও আর মাঝে মাঝে আমাকে নিতে পারে না, তো আমি মাঝে মাঝে ওইরকমই ক্যারেক্টার প্লে করি। শুধু ওরকম কেন, মানে ওই আমাকে যখন ছোটবেলায় আমি বলছি যে আমি যখন স্কুল ডেজে ছিলাম, সেই সময় যাবই মিট বলে একটা মুভি রিলিজ করেছিল। সেই সময় করিনা কাপুরের একটা ক্যারেক্টার ছিল না, ওই মানে আমি বলছি না যখন ও খুব দুঃখী আত্মা হয়ে গেছিল, হার্ট হয়েছিল, তার পরের পার্টটা, তার আগের পার্টটা বলছি, যেটা ওর নেটিভ ক্যারেক্টার ছিল এবং যেখানে ও খুব জবিয়াল ছিল। তো ওই যে ক্যারেক্টারটা, ওটা আমাকে সবাই বলতো ওটা তোকে দেখেই লেখা হয়েছে। আই ওয়াজ লাইক দ্যাট অনলি।
মানে আমি একদম এক্স্যাক্টলি ওরকমই মানুষটা ছিলাম, মানে আমার অ্যাটিটিউড, আমার কথাবার্তা, আমার চলাফেরা। তো আমি একদম ওই যাবই মেটের ওই যে করিনা কাপুরের ক্যারেক্টারটা ছিল, আমাকে এটা সবাই মানে মুভিটা যখনই বেরিয়েছে, রিলিজ হয়েছে, সবাই এটা দেখে আসার পরে এই কমপ্লিমেন্টটা দিয়েছিল যে ওটা তোর ক্যারেক্টারটা দেখেই ওটা লেখা হয়েছে, নাহলে এত ম্যাচ কি করে হতে পারে। আই ওয়াজ লাইক দ্যাট। কিন্তু এখন আমি অনেক পাল্টে গেছি, এখন আমার প্রচুর পার্সোনালিটি তৈরি হয়ে গেছে ইন ফ্রন্ট অফ এভরিওয়ান, মানে বাইরের জগতের সামনে। বাট আমাকে যদি ঘরের ভেতর দেখে তাহলে সবাই ওই ভাইবসটাই পাবে এখনো পর্যন্ত। ও আচ্ছা, ভার্চুয়াল ওয়ার্ল্ড থেকে তোমাকে পেয়ে ফিলিং ব্লেসড, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, ওই ব্লেসড কথাটা তুই বাংলাতে লিখেছিলি তো, আমি তো বুঝতে পারিনি, ওই জন্য ওই বয় লয় একার ওই রকমভাবে লিখেছিলি, ওইটা বুঝতে পারিনি। আচ্ছা দিদি ভাই এসে গেছি, আর এসে কোনো লাভ নেই, এখন আমি এমনি গল্প করছি, আমি এক্ষুন চলে যাবো, আমার টাইম হয়ে গেছে যাবার। নীলাক্ষী সরকার লিখছে হাই হ্যালো নীলাক্ষী, কিন্তু আমি এখন এক্ষুনি চলে যাব, তো আমি আর রাত করবো না। হ্যালো দিদি, এখন অনেকে জয়েন করছে, ঠিক আছে তোমরা সবাই আস্তে আস্তে জয়েন করো, পরে রেকর্ডেড ভিডিওটা তোমরা দেখতেও পাবে, দেখে নেবে। এখন আপাতত আমি চললাম, টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সানডে পর্যন্ত আমার জন্য ওয়েট করো, অ্যান্ড দেন আবার তোমাদের সাথে আমার সানডেতে দেখা হচ্ছে, ঠিক আছে? টাটা, গুড নাইট।